বাংলাদেশের যিনি অ্যাটর্নি জেনারেল তার এটা দায়িত্ব মানে যদি না করে থাকেন উইদিন নো মিনিট আমাদের আর অপেক্ষা করার সময় নেই। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেটা দেখার বিষয় নাই, দেখার বিষয় হলো বাংলাদেশে আইনের শাসন আবার ফিরে আসবে এবং সেখানে ডক্টর ইউনূসের যে রাষ্ট্রদ্রোহিতা সেটার বিচার হবে, খুনের বিচার হবে। আমার মনে হয় বাংলাদেশ পুলিশ হত্যার পর 5ই অগস্টের পর বিশ্বের প্রথম যে ব্যক্তিটি পুলিশদের একটি সংখ্যা সামনে তুলে ধরেন ইয়েতে ইউএস এর ক্যাপিটাল স্টেট ডিপার্টমেন্টে, তার নাম হলো দস্তগীর জাহাঙ্গীর। আমি নিজে আমি 3242 অথবা যে সংখ্যাটি আমি বাংলাদেশের, আমি নাম বলছি না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তারা তখনো পর্যন্ত হাইডে ছিলেন বাংলাদেশের ভিতরেই, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে করে আগে থেকে আমি সক্ষম ছিলাম। সেই সুবাদে এই নাম্বারটি আমি সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমি প্রশ্ন তুলি যে এতগুলো পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। অফ দ্য রেকর্ডে ওরা আমাকে জানতে চেয়েছিল রিসোর্স, আমি বলছি আপনারা আপনাদের এম্বাসিকে জিজ্ঞেস করেন, আর আমি আপনাদেরকে রিসোর্স বলতে বাধ্য নই, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। তারপর তারা আমাকে আর এটা নিয়ে জিজ্ঞেস করেনি। এখন এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত যে 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, 3200 প্লাস পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। এবং অফিসার না মানে কনস্টেবল সহ সবাই, মানে আমেরিকান ভাষায় অফিসার বলে এইচ এন্ড এভরিওয়ানকে, আই এম সরি, মানে 3200 প্লাস পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে বাংলাদেশে হত্যা করেছে ডক্টর ইউনূস ইচ্ছে করে। আই রিপিট ইট, আমার কাছে প্রমাণ আছে, ইচ্ছে করে উনি তথাকথিত একটি মাইনর সার্জারি, যে সার্জারি আপনি পিছায় দিতে পারেন সেই রকম সার্জারির কথা বলে উনি প্যারিসে 2 দিন অবস্থান করেন। তো এই 2 দিন বাংলাদেশে বাহ্যত কোনো ধরনের সরকার ছিল না। কে সরকারে ছিল, যদিও আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, কিন্তু উনি দায়িত্ব কি পালন করেছেন আমরা জানি। অতএব ওই 2 দিনে ঢাকা শহরের যে ইউটিউব গুলোতে আমরা যেসবগুলো দেখছি সেসবগুলো দেখা যাচ্ছে যে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট ছিল তারা বিভিন্ন থানাতে যে তারা পুড়িয়ে মারছে, আর সেই থানা থেকে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য আকাশের দিকে গুলি করে করে রাস্তা দিয়ে পালাচ্ছে বা 10 জন মিলে যাচ্ছে, তাদেরকে তারা বলছিল যে এই দেখেন এখানে আক্রমণ করছে, চলে এসেছে। এটা কন্টিনিউয়াস চলছিল পুরো রাত ব্যাপী 2 দিন। অর্থাৎ এই 2 দিনে এই দায়িত্বটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইতিমধ্যে এটা রেকর্ডেড, মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ডে যে এখানে পুলিশ হত্যা হয়েছে, না হলে ওনারা হয়তো আবার আমাকে জিজ্ঞেস করতেন। আচ্ছা, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন জিজ্ঞেস করেছে, সেই পুলিশ হত্যার বিষয়ে ইউনাইটেড নেশন জিজ্ঞেস করেছে। এই জন্য এই যে মনস্টারের সাথে যে আরেক ছিল আসিফ নজরুল, যিনি বলেন উনি আইন পড়ান, আসলে আইনের উনি তত্ত্ব আসলেই জানেন না, উনি এটা নিয়ে টেনশনে পড়ে যান যে এই পুলিশ হত্যা বিষয়টা তো আসলে তাদের যারা হত্যা করেছে যে সকল ইয়াংরা এটার সাথে যুক্ত ছিল তারা টকশোতে এসে বীর বাহাদুরের মতন তারা এই জন্য এটাকে 71-এর সাথে তুলনা করছিল, যে 71-এর মুক্তিযোদ্ধারা যেরকম আমাদের বীর, তারা সেরকম বীরত্ব দেখাবে নিজের ভাইকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে, নিজের বোনকে হত্যা করে, প্রেগনেন্ট পুলিশ অফিসারকে হত্যা করে। অতএব সেইটা তো এখন রেকর্ডেড। অতএব সেই কাজগুলো, সেই বিচারগুলো আলটিমেটলি এই যে উপদেষ্টা পরিষদ, তাদের কাউকেই ছাড় দেয়া যাবে না। এর অর্থ হলো ছাড় আমি দেই আর না দেই, বাংলাদেশ দিবে না, বাংলাদেশের আইন দিবে না, বাংলাদেশের কোন সরকার দিবে না। একটি বিষয় আমি এখনই বলতে চাইনি, আমি শুধু ইঙ্গিত করব। আমি লক্ষ্য করেছি তারেক জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোন বিষয় নিয়ে মন্তব্য করেননি গত 18 বছর, একটি বিষয় নিয়ে মন্তব্য করেননি, ভালো বলেননি, খারাপও বলেননি। আমি আবার ফিরে যাই যে ওনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ এবং এই সার্বিক বিষয় দিয়ে তিনি যে ক্ষমতায় বসলেন সেটাকে উনি একটা গণতান্ত্রিক আবরণ দেওয়ার জন্য উনি হয়তোবার অর্থ হলো, আমি মনে করি যে উনি এই পুলিশ হত্যার তদন্তে হাত দিবেন। এর আরেকটি কারণ, পৃথিবীর সকল দেশের মৌলিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম হলো পুলিশ বিভাগ।
এবং এই মৌলিক নিরাপত্তা যদি যারা এখন বর্তমানে আছেন, গত গত 18 বছর তারা আমাদের সাথে কান্নাকাটি করেছেন, আমাদের সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু সরকারের কারোর সাথে তারা কোনো কথা বলতে পারেননি। কিন্তু এখন কিন্তু তারা কথাগুলো বলতে পারছে, এখন কিন্তু তারা দাবি তুলতে পারছে, এখন তারা বলতে পারছে যে আমার কলিগ যাকে হত্যা করেছে তার অন্তত পক্ষে পরিবারকে আপনারা একটু সহযোগিতা করুন, এইভাবে কথাটা উঠছে। অতএব আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি না উনাকে কেন শিলং বলা হয়, সালাউদ্দিন শিলং হিসাবে উনি পরিচিত, তিনি বলেছেন 24 ঘন্টা বা একদিন আগে যে পুলিশ হত্যার তদন্ত হবে। আচ্ছা, আমি পুলিশ হত্যার তদন্ত হবে, তাতে এই যে নব্য ফ্যাসিস্ট পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এই পার্টি যেটাকে আমি সাংবাদিক হিসেবে দাবি রেখে যাই যে তারেক জিয়া এটাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, কারণ তারা মেট্রো রেল করার সাথে যুক্ত, তারা বিটিভি ভবন করার সাথে যুক্ত, তারা সেতু ভবন করার সাথে যুক্ত, তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, তারা প্রেগনেন্ট পুলিশের হত্যার সাথে যুক্ত, তারা 32 নাম্বার ভাঙ্গার সাথে যুক্ত, তারা বাংলাদেশের এমনকি যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু সাংবাদিকতার সাথে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার সাথে যুক্ত, তাদেরকে আপনি ছাড় দিলে আপনাকেও পুড়িয়ে দিবে একদিন, এবং সেই দিন বেশি দূরে নয়। এই জন্য হয়তো বা তারা কেক কাটা হচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করলাম। এখন তারা যখনই আমাদের বর্তমান সরকারের দেশ কি জানি স্বরাষ্ট্রমন্ত্রী গায়ে বাজে কেন, তারা আমি নিষ্কলুষ শুনে তো আমি বলবো অবশ্যই আমার একজন পুলিশ কেন হত্যা হলো এটা তো আমরাও বিচার চাই। যেমন স্বাধীনতার পর বা 52-51 পর থেকে প্রথমবারের মতো ওনারা নাকি বিরোধী দল হয়েছে, বিরোধী দল হিসাবে ওনাকে আমাদের শহীদ মিনারে যেতে হবে, যেটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আপনাদেরকে শহীদ মিনারে বাঙালিরা চায় না, 52 শহীদের আপনাদেরকে সেখানে দেখতে চায় না। কিন্তু আজকে যখন আপনি সেখানে ভং করে গেলেন সেখানে, তাহলে পুলিশ হত্যার বিচারটা আপনি বিরোধী দল হিসেবে আমার আগে বলা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার প্রেসার করা উচিত যে পুলিশ হত্যার বিচার হওয়া উচিত, কারণ আপনার তো তখন সরকারে ছিলেন না, তখন ছিল তো ডক্টর ইউনূস, এই ডাক্তার শফিক, আপনি তো ক্ষমতার অংশ ছিলেন না, তাহলে আপনি কেন বলছেন যে পুলিশ হত্যার এটা সময়োচিত নয়, এটা সেটল, ইট ইজ নট সেটল, নাথিং ইজ সেটল। এবং আমি উদাহরণটা আরেকটু রেখায় টানতে চাই। সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আপনারা ট্রাইব্যুনালে ফাঁসি দিতে পারেন, উনি এক্সিকিউটিভ প্রধান হিসাবে, যে বাংলাদেশে যত খুন হয়েছে তার জন্য ওনার ফাঁসি হবে, তাহলে গত 18 মাসে যত খুন, যত জেলে হত্যা, সমস্ত কিছুর জন্য আমি মনে করি 1 মিলিয়ন টাইম ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। অতএব আমরা পুলিশ ডিপার্টমেন্টের যারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যারা এই বিষয়টা নিয়ে ওয়াশিংটন ডিসিতে কাজ করি, আপনারা এটা ভুলে যাবেন না, আপনারা প্রতিদিন সরকারের কাছে এই দাবিটা করবেন, এবং সরকারের বা বর্তমান যে রাজনৈতিক শক্তি বিএনপি যদি এটাকে কোনো কারণে বিচারের আওতাধীন না আনে, তাহলে এই ফাঁদে তারাই পড়বেন, কারণ ইতিমধ্যে তাদের পরিকল্পনা তারাই ফাঁস করে দিচ্ছে যে জামাত যেহেতু একটা বিরাট পোর্শন এই পার্লামেন্টে দখল করে আছে, তারা বারবার এই ভুলটা বাজাবে যে বিএনপি হত্যা করেছে। যেমন তারা বলেছে গত 18 মাসে যত চাঁদাবাজি যত কিছু সব বিএনপি করেছে, তারা এই করে নির্বাচনকে কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল, যে মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে পাশ করিয়ে দেবে। অতএব বিএনপির জন্য যে অবস্থাটা তৈরি করেছে, আমি মনে করি আওয়ামী লীগের যিনি প্রধান তার প্রতি ওনাদের শ্রদ্ধা থাকা উচিত, কারণ তিনি নির্বাচন প্রতিহতর ডাক না দিয়ে বলেছেন যে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। তার অর্থ হলো
হলো যদি আওয়ামী লীগ নির্বাচন প্রতিহতের ডাক দিত, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক দুর্ঘটনা ঘটতো, এমনকি জামাত এই ডামাডোলে ক্ষমতায় চলে আসতে পারত। অতএব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। বিএনপিকে অবশ্যই এই বিষয়টাকে সূক্ষ্মভাবে ধরলেও কঠিন ভাবে ধরতে হবে যে এই পুলিশ হত্যার বিচার বাংলাদেশের জনগণ যেভাবে চায়, আপনাদেরকে যারা এখন নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশ বিভাগও কিন্তু চায়। অতএব আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন না। তার বাইরে আন্তর্জাতিক ভাবে তো এই সরকার এমনকি আমেরিকার প্রেসারেও রয়েছে, যেটা আমি আরো কিছুদিন পরেই প্রকাশ করবো। ধন্যবাদ। কিন্তু আপনার মধ্যে কি এরকম কোন আশঙ্কা আছে যে কথাটা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে বললেন যে পুলিশ হত্যা করেছে বিএনপি, থানা লুটপাট করেছে বিএনপি, যা কিছু করেছে বিএনপি, আমরা কিছু করি নাই, সুতরাং এইটার সব দায় বিএনপির। তো বিএনপি এখন যদি তারা, আমরা আবার এটিও তো ঠিক যে ওই আন্দোলনে অর্থাৎ শেখ হাসিনা একটি বৈধ নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনে তারাও ভিতরে ছিল। 32 নম্বর ভাঙার সময় তো তারেক রহমানের নামে স্লোগানও দেওয়া হয়েছে। তো এই দায় আসলে কি বিএনপি যদি এই পুলিশ হত্যার বিচারের পথে এগিয়েও যায়, তারপরেও কি তারা কি এই দায় এড়াতে পারবে? প্রথমত আইন কিভাবে এক্সিকিউট হয় সেটা আমাদের দেখতে হবে। আমরা যে যত কথাই বলি না কেন, আইন খুঁজে দেখবে বা ইনভেস্টিগেশন করে দেখবে এর পিছনে আসলে দায়ী কে। আমাদের সেই সময়কার 5ই অগস্ট এবং 4 অগস্ট থেকে 7ই অগস্ট পর্যন্ত, তারপরেও আমরা যদি লক্ষ্য করি যে এই ধ্বংসযজ্ঞের সাথে যে ফেজগুলো, সেগুলো তো যেহেতু সবার হাতে মোবাইল, সবার হাতে সেলফোন, অতএব আমরা কিন্তু এই ডকুমেন্ট গুলো আছে, পৃথিবীর কোথাও না কোথাও আছে, এবং এই ফেজগুলো আছে। আমি কোনো ক্রমেই বলছি না যে বিএনপি এই দায় তাদের উপর, জামাত চেষ্টা করবে না তাদের উপর বর্তাতে, এমনকি এনসিপিও করবে, জামাত করবে। বিএনপিকে যেটা প্রমাণ করতে হবে, প্রথমত তারা যখন নিজেরাই ইনভেস্টিগেশনের কথা বলছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির মহাসচিব যিনি ওই লোকাল গভর্নমেন্ট মন্ত্রী তিনিও বলছেন, অর্থাৎ দুজন পাওয়ারফুল ব্যক্তি যখন, সরকারের পাওয়ারফুল ব্যক্তি যখন বলছেন, তখন আমার দৃঢ় বিশ্বাস বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে তাকে ক্লিন করার জন্য। যেমন 18 মাসে নির্বাচনের আগে 18 মাস জামায়াতে ইসলামী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা কিন্তু মানুষকে সহায়তা করেছে, এটা সত্য কথা। এটা তারা প্রমাণ করতে চেষ্টা করেছে, দেখেন আমরা কিন্তু টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছি না, আমি দেখেন আপনার জন্য এই যে খাবার নিয়ে এসেছি, এই যে অতএব তারা প্রমাণ করতে চেষ্টা করেছিল যে আপনারা তো বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দেখছেন, আমাদেরকে একবার আল্লাহ চাচ্ছে আমাদেরকে, অতএব আপনারা আল্লাহর ইশারায় আপনার ভোটে আমরা ক্ষমতায় গিয়ে করবো, এবং সেটা বিএনপির উপর চাপানো করে বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এটাই আমি মনে করি সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল এটাই বলছেন, কারণ ওনারা আসলে বিএনপির নীতি নির্ধারক। আই রিপিট, তারা কিন্তু এই দুইজন কিন্তু, যেমন ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় অনেকেই ছিলেন, কিন্তু আমরা জানি কারা নীতি নির্ধারক ছিলেন। এই টেম্পো দখল করার মতন যারা যারা আমাদের গোপালগঞ্জে আক্রমণ করে অনলাইনে বসে বসে দেখছিলেন, তারাই সেখানে নিয়ন্ত্রণ করছিলেন। অর্থাৎ এই চ্যালেঞ্জটা যেহেতু বিএনপি সদিচ্ছায়, কারণ আওয়ামী লীগ এই প্রেশার বিএনপিকে এখনো করেনি তেমন ভাবে। আমি বলবো ইউএস এর পররাষ্ট্র দপ্তর এখনো তেমন ভাবে এই বিষয়টি নিয়ে আলাপ করেনি, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সবাই তাদেরকে নোট দিয়েছে যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সমস্ত কিছুই নির্বাচিত সরকার করবে, এটা আশা করি। যেমন 5 জন আমি বলছি এখানকার কংগ্রেসম্যান 23শে ডিসেম্বর যে চিঠি দিয়েছেন, সেই চিঠির একটা সেন্টেন্সে ছিল যে বর্তমান সরকার তথা ইউনূসের সরকার অথবা ভবিষ্যতের নির্বাচিত সরকার। অর্থাৎ এই কাজগুলো এখনো তেমন প্রেশার হিসেবে আসেনি বা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি নিজকেই মুক্ত করার জন্য এই কলঙ্ক থেকে আমার মনে হচ্ছে বিএনপি এই কাজটা করবে। আর যদি না করে তাহলে আমার কথা মিথ্যা হবে। আমার কথা মিথ্যা না হোক, আমার কথা মিথ্যা না হয়ে বিএনপি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক এবং প্রমাণ করুক যে তারা এটার সাথে যুক্ত ছিল না। 32 নম্বরে যারা তারেক জিয়ার নামে স্লোগান দিয়েছে, তারা প্রমাণ করুক যে এরা শিবিরের লোক। যেমন ওই যে কিসের নিচে বসবাস করে প্রাণী বলা হচ্ছিল যে লুঙ্গির নিচে, এরা কি ওরাই? এটা বিএনপি
বিএনপিকে তারেক জিয়াকে প্রমাণ করতে হবে, এবং বিএনপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে বলেই আমি দস্তবিজ্ঞান আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, কথা শুনছিলেন, দস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে বলছেন, স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক। তিনি যে কথাগুলো বললেন, আমরাও এই কথাটি বলতে চাই যে পুলিশদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, অন্য হত্যাকাণ্ডগুলো তো আছেই, গত 18 মাসে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো তো আছেই, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের জন্য, হত্যাকাণ্ডের বিচারের জন্য পুলিশ বিভাগ 18 মাস পরে হলো তারা কিছুটা নড়ে চড়ে বসছে। তারা এখন দাবি তুলছে, দেশের মধ্যে থেকে দাবি উঠছে, এমনকি বিএনপি সরকারের, বিএনপি যাদের সাথে আন্দোলন করেছে তারাও এখন বিভিন্ন ভাবে এসব নিয়ে কথা বলছে। আন্তর্জাতিক চাপ তো আছেই। সংসদ 12 মার্চ বসছে, দেখা যাক সেখানে কি হয়। আমরা আশা করি বিএনপি অবশ্যই তাদেরকে কলুষমুক্ত করার জন্য এইটিকে চ্যালেঞ্জ হিসাবে নেবে, এবং আমরা সেটি দেখার অপেক্ষায় থাকবো। আপনি আর কিছু বলছিলেন সম্ভবত। আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটেছে গত 10 দিনে, যে সেটা হলো যে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্টের সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে যেটা আমরা গত 18 মাস ব্যাপী বলছিলাম যে বাংলাদেশের যেহেতু সংবিধান বলবৎ এবং সংবিধান অনুসারেই, সংবিধানে যদিও অনুচ্ছেদ নেই, তারপরে সংবিধানকে সমুন্নত রেখেই যেহেতু এই সরকার শপথ গ্রহণ করেছেন, অর্থাৎ প্রেসিডেন্টের কাছে সরকার প্রধানের একটা নিয়ম, আমি বলবো এটা আইনগত বাধ্য। তিনি যখন উনি বিদেশ ভ্রমণ করবেন, উনি অবশ্যই দেশে এসে বিদেশের এই বিষয়গুলো, ভ্রমণের বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন এবং দেখা করবেন। এই প্রথা বা বাংলাদেশে, ভারতে, যেখানেই আমাদের পৃথিবীর, ব্রিটেনে, যেখানেই পৃথিবীর সমস্ত দেশে গণতান্ত্রিক এই পন্থা, এই পার্লামেন্টারি পন্থা, সেখানে এটা বলবৎ, এবং সেটা উনি করেননি। আমরা সমালোচনা আগে করেছি, কিন্তু এটা সাধারণ মানুষ তখন এমন না বিশ্বাস যে এইসবগুলো তাদের ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল এই মঞ্চটা কবে যাবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট যে সাক্ষাৎকার দিয়েছেন, এটা আমি মনে করি যে তারেক সরকারের এখন এটা মৌলিক দায়িত্ব হয়ে পড়েছে। তারেক সরকারের তথা তারেক সরকারের যিনি সর্বোচ্চ আইন মন্ত্রীর কথা বলছি না, যিনি আইনের অফিসার, যাকে বাংলাদেশে প্রধান প্রসিকিউটর হয়তো বলা হয়, এখানে অ্যাটর্নি জেনারেল বলা হয়, এটা ওনার এক্স অফো মানে অফিস থেকে ওনার চেয়ার অনুসারে ওনার দায়িত্ব হয়ে পড়েছে ডক্টর ইউনূসের নামে কেস করা দেশদ্রোহিতা। কারণ দেশদ্রোহী কাজটা উনি করেছেন, ওনারা মিথ্যার আশ্রয় নিয়েছেন। ওনারা যে অর্ডার গুলো জারি করেছেন, সেই অর্ডার গুলো প্রেসিডেন্টের নামে জারি হয়েছে, প্রেসিডেন্টের অফিস থেকে জারি হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট এই সম্বন্ধে নিজে জীবিত থেকে উনি বলেছেন যে আমি কিছুই জানি না। অতএব এসবগুলো নাল এন্ড হোয়াইট, শূন্য থেকে এসবগুলো হোয়াইট। অতএব সরকারের আন্ডারে অবৈধ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে রিং হয়েছে। তারপরেও একটা ন্যাশনাল ইলেকশনে যখন মোর দেন 60% যে দলের সাপোর্টার, তাদেরকে যখন বাদ দেওয়া হয় বা পার্টিসিপেশন করতে দেওয়া হয় না, সেটা একটা বৈধ এবং ইউনিভার্সাল ইলেকশন না, সেটা তো হয় না, মোরওভার রিগিং হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই সরকার, ইউনূস সরকারের যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, জামাতকে যেভাবে ডক্টর ইউনূস প্রমোট করেছিল মঙ্গলবারের সন্ত্রাসীদের, এইটার স্পষ্ট একটা জবাব দিয়েছে বাংলাদেশের মানুষ। যদিও এই বিতর্কিত নির্বাচনে যে বিএনপি কে তারা সাপোর্ট করেছে বা জামাতকে তারা রক্ষা করেছে, কিভাবে রুখে দিয়েছে। তো এই ক্ষমতা এসে যে কাজগুলো করেছে, এই যে আপনি যে ইস্যুটাকে বললেন যে তারা আওয়ামী লীগের ব্যাপারে তাদের কি মতামত, তারপরে ইউনূস সরকার এত ক্ষতি করেছে একটা দেশের, পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি কোন একটা দেশকে এত ক্ষতি করতে পারেনি যেটা ইউনূস করেছে। আইন শৃঙ্খলা ধ্বংস করেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করেছে, মৌলবাদী সন্ত্রাসীদেরকে সরকারি ভাবে প্রমোট করেছে, ইকোনমিক ধ্বংস হয়েছে, মানে সেই ডেমোক্রেসি চালু করে কারো কোনো নিরাপত্তা নাই, মহিলাদেরকে ঘরে ঢুকে রেপ করা হচ্ছে। এই যে অপরাধ ইউনূস করেছে ইউনূসের সরকার এবং তার উপদেষ্টাদের এবং তার নিজের দুর্নীতির যে আমরা খবর পাচ্ছি, এটা তো মানে মৃত্যুদণ্ডের মতো একটা অপরাধ। তো এই ব্যাপারে আজ পর্যন্ত এই 10 দিনে বিএনপির পজিশনটা কি,
এটাকে তাদের বিচারের সাহায্য দিচ্ছে কি দিচ্ছে না সেটা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে সরকারের যে বাংলাদেশের একমাত্র যে ক্ষমতায় আছে সে রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের অভিভাবক, তিনি যে অভিযোগগুলো এনেছে ইউনূসের বিরুদ্ধে গত 18 মাসে, রাষ্ট্রপতির অপসারণের ষড়যন্ত্র, তার প্রেস বিলুপ্ত করা, বিদেশে না যাওয়া দেওয়া, এমনকি বাংলাদেশের অভ্যন্তরে তার যে রাষ্ট্রীয় দায়িত্ব, কনভোকেশনে অ্যাটেন্ড করা, ঈদের দিনে বাইরে গিয়ে ঈদ করা, এগুলো করতে যায় না। এগুলো শুধু সংবিধান বিরোধী নয়, এগুলো হলো রাষ্ট্রদ্রোহী তার কাজ। তো এই ব্যাপারে বিএনপির পজিশনটা কি আমরা এখনো জানি না। আমরা আশা করেছিলাম যে এই সরকারের সামনে বার্নিং ইস্যু হলো কয়েকটা, তার ভিতরে একটা হলো যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল তাদেরকে আওয়ামী লীগ তাদেরকে অন্যায়ভাবে পার্টিসিপেশন করা দেওয়া হয় না, অ্যাক্টিভিটিতে করা হয় না, নির্বাচনে করা হয় না। এই ব্যাপারে এই সরকারের কি সিদ্ধান্ত সেটা আমরা এখনো জানি না। রাষ্ট্রপতি যে অভিযোগগুলো করলেন, যেগুলো সংবিধান বিরোধী, যেগুলো হলো রাষ্ট্রদ্রোহিতা, সেই ব্যাপারে কোনো মতামত তারা প্রকাশ করেনি। তারপরে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের আলোচনা করবেন ডিটেল, যে এই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের জামিন দেওয়া হচ্ছে, বিশেষ করে বরিশালের ঘটনাটা, সেই জামিনের বিরোধিতা করেছে কারা, ডেমোক্রেসি করেছে কারা, বিএনপি পন্থী আইনজ্ঞরা, এটা সাধারণ মানুষ না, এবং কোথায় কোর্টে জাজের সামনে। তো এগুলো তো সিরিয়াস ম্যাটার। এই ব্যাপারে আপনার কাছে শুনতে পেলাম যে যেটা যে নেতৃত্ব দিয়েছে বিএনপির প্রেসিডেন্ট, তাকে অ্যারেস্ট করা হয়েছে। যদি বলে থাকে এটা একটা ভালো উদ্যোগ। এছাড়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উদ্যোগের ব্যাপারে এক এক মন্ত্রী এক এক কথা বলতেছে, এই ব্যাপারে তাদের স্পষ্ট ধারণা হওয়া উচিত। তারপরে এই যে ইউনূসের আমলে ইউনূসের ব্যক্তিগত অপরাধ ছাড়াও যে এই যে পুলিশ হত্যার বিচার বন্ধ করেছিল ইউনূস, তারপরে জুলাই সন্ত্রাসী যারা তাদের ইন্ডেমনিটি দিয়েছিল, এগুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা হওয়া উচিত, এবং দি সুনার দি বেটার। তারপরে আপনি করেছেন, থামবো, যে এই অর্থমন্ত্রী বলেছে ট্যাক্স বাড়াবে। এমনিতে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মানুষ না খেয়ে থাকছে, জিনিসপত্রের দাম বেড়েছে, তার উপরে যদি ট্যাক্স বাড়ানো হয়, এটা মরার উপর খরার গায়ের মতো অবস্থা। তারপরে আরো অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করবো, আমি এখানে অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার তাপস কান্তি বল, আপনি আইনের মানুষ এবং আপনি নিজেও বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, কাজ করছেন এখনো। এই যে একজন রাষ্ট্রপতি যখন যে অভিযোগগুলো তুললেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘনের ইত্যাদি ইত্যাদি, পাশাপাশি এরপরে আমরা দেখলাম যে 2-3 জন আইনজীবী বা আইনের যারা শিক্ষক তারা এবং আরো অনেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়ে বলছেন, উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার জন্য বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই প্রথমে, আইনগতভাবে কোনো বাধা আছে কিনা, যেহেতু তারা একটা ওই যে আবার করেছিল, কি বলে, তারা যে দায় মুক্তির যে একটা অধ্যাদেশ করিয়েছিল, সেইটার ক্ষেত্রে এটা কি কোনো প্রভাব বিস্তার করবে কিনা, কেউ যদি চায় মামলা করতে ডক্টর ইউনূস বা উপদেষ্টাদের বিরুদ্ধে? প্রথম কথা হচ্ছে যে আপনি যে দায় মুক্তির কথাটা বলেছেন, সেই জায়গার দায় মুক্তিটা কিন্তু দুই ধরনের। একটা, আমরা সবাই জানি যে প্রতিটা রাষ্ট্রেই যখন আপনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, আপনি সংসদ সদস্য হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, না স্পিকার হচ্ছেন, আপনি কিছু কাজের ব্যাপারে আপনি কিন্তু একটা অটোমেটিক আপনার একটা দায় মুক্তি থাকে। ফর এক্সাম্পল, আপনি পার্লামেন্টে কি বললেন সেই বিষয়ে কিন্তু আপনার কিন্তু কোনো ধরনের কোনো বিচার হবে না। হ্যাঁ, কি বললেন, কথাটা কিন্তু হচ্ছে কি বললেন। এবং আপনি বোনাফাইড একটা শব্দ আছে, আপনি সরল বিশ্বাসে যে কাজগুলো করবেন এবং সেই কাজগুলো যদি আপনার আমাদের যে মানে কি বলে এটাকে রুলস অফ প্রসিডিউরের মধ্যে যদি পড়ে না, তাহলে সেই জায়গাতে এর রেজাল্ট যদি খারাপও হয়, আমি আপনার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ আপনি রুলস অফ প্রসিডিউর ফলো করেছেন। ঠিক আছে,
কিন্তু আপনি যদি আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আপনি যদি ফৌজদারি অপরাধ করেন, আপনি যদি যেগুলো আমাদের পেনাল কোডে ডিফাইন করা আছে, বা যে কোনো আমাদের অন্য যেসব ফৌজদারি, যেমন ধরেন দুর্নীতি, বা ধরেন নারী ও শিশু নির্যাতন, বা ধরেন সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো যদি আপনি ক্ষমতায় থাকার সময় করেন, বা এগুলোতে যদি আপনি ইন্ধন যোগান, তাহলে কিন্তু, বা এইসব ঘটনার ক্ষেত্রে যদি আপনি অনুমোদন প্রদান করেন, কনস্পিরেসি করেন, তাই না, এইগুলোর ক্ষেত্রে কিন্তু, যেটাকে আমাদের পেনাল কোডের ভাষায় আমরা ইংরেজিতে বলি যে এইডিং এন্ড অ্যাবেটিং, কনস্পিরেসি, প্ল্যানিং, কমপ্লিসিটি, এই কয়েকটা টার্ম ইজ দেয়ার। তো এই ধরনের যদি যোগাযোগ আপনার থাকে, তাহলে অবশ্যই আপনার কিন্তু বিচার, মানে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে, অভিযোগ তদন্ত করা যাবে, এবং তার বিচারও আপনার হবে এবং হতেই হবে। তো আমরা এখানে প্রথমত আজকে আমাদের সাথে বীর মুক্তিযুদ্ধ এবং 21শে পদকপ্রাপ্ত লেখক মোহাম্মদ ভাই আছেন। তিনি কিন্তু পরিষ্কারভাবে প্রথমে বলেছেন যে কি ধরনের ক্রাইম গুলো মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি। তার বাইরেও আমি বলবো যে যেমন ধরেন কিছু ক্রাইম তো আপনার সংবিধান ভায়োলেট করার যে ক্রাইম গুলো, তারা সংবিধানকে সম্পূর্ণভাবে টুকরো টুকরো করে ফেলতে চেয়েছে, যেটা অনুচ্ছেদ 7 ক এবং 7 খতে পরিষ্কারভাবে বলা আছে, যেটা তারা পারে না। আর সুতরাং সেইটা তাদের এই উপদেষ্টা এবং মানে পদমর্যাদার কারণে এই ধরনের অভিযোগের হাত থেকে তারা রেহাই পারেন না। একইভাবে তারা এই যে মানে আইনের মানে কি বলে আদালত অঙ্গনকে ব্যবহার করে, পলিটিসাইজ করে, এই যে শাহরিয়ার কবির, চিন্ময় কৃষ্ণ প্রভু, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে, কার্জন স্যার কিংবা আপনার এই পান্না ভাই, এদেরকে যেভাবে অপদস্থ করেছে, নির্যাতন করেছে, নিগৃহীত করেছে, এর কোনোটাও কিন্তু তারা রেহাই পাবে না। এই প্রত্যেকটার জন্য তাদের যে সাজা পাওয়া প্রয়োজন, সেটা কিন্তু তাদেরকে পেতে হবে। সবচেয়ে বড় কথা যে 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত তারা বলতে পারে যে এই সময়টা আমরা ছিলাম না, কিন্তু তুমি তো ক্ষমতায় এসে সেটার অনুমোদন দিয়ে দিয়েছো। তুমি বলেছো এই যে মব হয়েছে এটা প্রেশার গ্রুপ, এই যে ভাঙাচোরা হয়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, নারী নির্যাতন হয়েছে, এই জিনিসগুলোকে তুমি বলেছো যে মানে ইংলিশেরই তো বক্তব্য আছে যে আওয়ামী লীগের লোকজন তো গ্রামে গ্রামে লুকিয়ে আছে, তোমরা কি করতে পারতেছো, এই কথাগুলো তিনি উস্কে দিয়েছেন। সুতরাং এই যে তাদের অনুমোদন দেয়া, প্রেশার গ্রুপ বলা, আবার এই যে গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে মেরে ফেলতে হবে, নির্যাতন করতে হবে, খুঁজে বের করতে হবে, এই কথাগুলো তো ইংলিশেরই উৎসাহ দেয়া। এবং সবচেয়ে বড় কথা, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ইয়ে করা যাবে না, মামলা অভিযোগ করা যাবে না। এক্স্যাক্টলি, এই যে ইন্ডেমনিটি তারা দিয়েছেন, এই ইন্ডেমনিটির ফলে কিন্তু তারা ইন্ডেমনিফাইড না। যদি ডক্টর ইউনূসকে ইন্ডেমনিটি দিতে হয় তার উপদেষ্টা পরিষদ সহ, তাহলে এটা হয়তোবা আমি মানে পরবর্তী যে এই যে বর্তমান যে সংসদ আছে, এই সংসদকে যখন তারা সেশনে বসবে, ডেফিনেটলি কেউ না কেউ এই বিলটা উত্থাপন করবে যে এদেরকে এই 18 মাসে যত কর্মকাণ্ড তারা করেছে সেটাকে একটা ইন্ডেমনিটি দেওয়া হোক। এখন এটা যেহেতু প্রথম কথা হচ্ছে কি, ইন্ডেমনিটি নিয়ে আলোচনাটা এই প্রথম দিকে যখন আমরা বলেছি না যে এটা তো একটা অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার, এমনিতেই তারা যত কর্মকাণ্ড করেছে সেগুলো কিন্তু একমাত্র ইন্ডেমনিটি দিয়ে বৈধতা প্রদান করা ছাড়া অন্য কোনোভাবে এটাকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আবার বাংলাদেশের আইন জগতের ইতিহাস যেটা আমরা দেখি না, 5ম সংশোধনী, 8ম সংশোধনী, এই মামলাগুলো যখন আমরা পর্যালোচনা করি, তখন কিন্তু আমরা দেখি যে কোনো ইন্ডেমনিটি কিন্তু টিকে নাই। হ্যাঁ, সমস্ত ইন্ডেমনিটি গুলো কিন্তু পরবর্তীতে, হ্যাঁ একটু সময় লেগেছে, 10 বছর, 20 বছর, 30 বছর সময় লেগেছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডেমনিটি কিন্তু খারিজ হয়েছে। সুতরাং এই ইন্ডেমনিটি যদি তারা দিয়েও থাকে, টেম্পোরারিলি যদি দিয়েও থাকে তারেক জিয়া, তাহলেও সেটা কিন্তু টিকবে না। এটি হচ্ছে গিয়ে আমার কথা। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এর বাইরে যে অন্যায়গুলো করেছেন ইউনূস, যেমন যুব সমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছেন, আজকে একটা জেনারেশনকে তিনি ধ্বংস করেছেন, একটা জেনারেশনকে তিনি বিপথে চালিত করেছেন। একটা তাদেরকে বলেছেন যে তোমরা যদি আইনগুলো ভঙ্গ করো তোমাদের কোনো বিচার হবে না, সেই বিধেই তাদেরকে নিয়ে গেছেন। মানবাধিকারের পরিস্থিতিকে যদি আমরা বিশ্লেষণ করি এই 18 মাসে, তাহলে এমন কোন মানবাধিকার আছে যেটা তিনি ভঙ্গ করেন নাই, বা তার সরকার সেটাকে অনুমোদন প্রদান করে নাই। মত প্রকাশের স্বাধীনতা,
রাজনীতি করার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, তাই না? জীবনের নিরাপত্তা সবচেয়ে বড় আর্টিকেল 31 এর ব্যাপারে, 32 এর ব্যাপারে আমার অনেকগুলো লেখা আছে। সেখানে আমি বলেছি যে পৃথিবীর সবচেয়ে আদিমতম অধিকারগুলোর একটা হচ্ছে জীবনের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার। এই বেঁচে থাকার অধিকার কি ছিল এই ইউনুস আমলে মানুষের? শুধু বেঁচে থাকার অধিকার মানে কিন্তু শুধু জীবনটা রাখা না। আপনার জিনিসপত্রের দাম কি আপনার লাগানোর মধ্যে ছিল? আপনি কি মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পেরেছেন? আপনি কি ভেজালবিহীন খাবার খেতে পেরেছেন? এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে, শুধুমাত্র একটা জায়গা নিরিখে দেখলে হবে না। সুতরাং আমি মনে করি যে এই প্রত্যেকটা জিনিসেরই তাদের বিচার হওয়া প্রয়োজন, এবং বিচার করার জন্য আমি মনে করি যে নতুন সরকারকে দৃঢ় হাতে একটা শক্ত অবস্থান নিতে হবে, এবং শুধু ইউনুস এবং তার উপদেষ্টাদের না, কিন্তু এই যে এই টোটাল জুলাই আগস্ট ঘটনাটাকে একটা নির্মোহ বিশ্লেষণ করে আমাদেরকে আসতে হবে যে আমাদের অবশ্যই মানে নির্মোহ বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে জুলাই আগস্টের ঘটনা তো কোনো, যেভাবে ইউএনের রিপোর্টে একেবারে অন্ধভাবে বলে দেওয়া হলো যে এটা একটা শান্তিপূর্ণ, তাই না, আন্দোলন ছিল, কিন্তু আসলে এটা শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল। কত তারিখ থেকে এটা অশান্তিপূর্ণ আন্দোলন হয়ে গেল, জঙ্গি আন্দোলনে রূপান্তরিত হলো, সন্ত্রাসীরা কবে এর মধ্যে ইনক্লুশন হলো, সেগুলোকে নির্ভুলভাবে বিশ্লেষণ করতে হবে আপনাকে, এবং প্রত্যেকটা ঘটনাকে আপনার বেছে বেছে দেখতে হবে। আপনি তবে একটা টেন্ডেন্সি আমি দেখছি, সেই টেন্ডেন্সিটা হচ্ছে কেন যেন মনে হচ্ছে যে বিএনপি সরকার শুধুমাত্র মানে ঢালাও ভাবে ডক্টর ইউনূস এবং উপদেষ্টার সকল উপদেষ্টার বিরুদ্ধে তারা কিন্তু তদন্ত শুরু করবেন না। কারণ আমি দেখলাম যে চ্যানেল 1-এ আপনার সাখাওয়াত সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন, আমার কেন যেন মনে হচ্ছে যে সাখাওয়াত সাহেবকে তিনি এর বাইরে রাখবেন, এই বিচার বা তদন্তের বাইরে রাখবেন। তার মানে হচ্ছে যেসব উপদেষ্টা বিএনপির মানে কথা মতন বক্তব্য দেওয়া শুরু করবেন এখন থেকে, তাদেরকে আমরা দেখবো যে তারা বিচারের আওতার বাইরে থাকবেন। কিন্তু বেশিরভাগ উপদেষ্টাই যেহেতু আসলে এই সাখাওয়াতের মতন ওপেনলি কথা বলতে পারবেন না, সাখাওয়াত সাহেবের হয়তো বা নিজের একটা স্ট্রং জায়গা থাকতে পারে, একটা নৈতিক জায়গা থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে তিনি কোনো অপরাধ করেন নাই। কারণ তার সময় তিনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এই শ্রম মন্ত্রণালয়ের শ্রমিকদের যে পরিমাণ কষ্ট হয়েছে, তাদের কোনো ধরনের কোনো অধিকার ছিল না, তার জন্য তো তাকে জবাবদিহিতা করতেই হবে। এবং এই শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করে পোর্ট বিক্রি কিভাবে হলো, তার দায়িত্ব তাকে নিতে হবে। আপনি শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করে আপনি গার্মেন্টস শিল্পকে পুঁজি করে দেশের মধ্যে এত ধরনের চুক্তি করার সুযোগ করে দিলেন, এবং সেটা আপনি গর্বে ভরে টেলিভিশনে স্বীকার করছেন যে আমরা যদি আমেরিকার সাথে এই চুক্তিটি না সই হতো, তাহলে আমাকে বলা হয়েছে যে তাহলে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তো এটা আপনি তখন কেন বলেন নাই? আপনার তো তখন কেউ আটকে রাখে নাই মুখ, তাই না? তো আপনি যে নিরাপত্তাটা পালন করেছেন আপনার জায়গা থেকে, তার জন্য আপনার বিচার হওয়া উচিত। এবং আমি মনে করি যে এটি জাতি ভুলে যাবে না, শুধুমাত্র এই কারণে যে তিনি চ্যানেল 1-এ, যেটা আবার বিএনপি টেলিভিশন, চ্যানেল 1-এ একটা বক্তৃতা দিয়েছেন বা একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেদিকটা খেয়াল রাখতে হবে। আর রাষ্ট্রপতি কিন্তু বুঝতে হবে রাষ্ট্রের প্রধান, আমরা এই জন্য টাইটেলটাই ডিফারেন্ট ইউজ করি, তাই না? মহামান্য রাষ্ট্রপতি বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলি। তো রাষ্ট্রপতিকে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকারের এবং কনস্টিটিউশনের মাধ্যমে আমরা রাষ্ট্রপতিকে একটা অন্য জায়গায়, অন্য মাত্রায় কিন্তু অবস্থান দিয়েছি, যেটা রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে আপনি যদি মানে তাকে সেনাবাহিনী 3 বাহিনী প্রধান বলেছেন যে আপনি যদি পরাজিত হন তাহলে আমরাও পরাজিত হব। তার মানে হচ্ছে রাষ্ট্রপতি ইজ দ্য এমবডিমেন্ট অফ দ্য কান্ট্রি। তো আপনি যখন রাষ্ট্রপতিকে মর্যাদা দেখান না বা তার মর্যাদা যখন আপনি অস্বীকার করেন, তখন কিন্তু আপনি আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কনসেপ্টকে আপনি অস্বীকার করেন। আপনি তাকে তার প্রতি মানে তার মর্যাদাই আপনি রক্ষা করতে পারেন নাই। তাকে বন্দী করে রাখা, তার প্রেস সেক্রেটারি সরিয়ে নিয়ে যাওয়া, তার মানে তার মত প্রকাশের স্বাধীনতা না প্রদান করা, তার যত রাজনৈতিক অধিকার আছে এজ এ রাষ্ট্রপতি, সেগুলো না থাকা মানে বাংলাদেশেরও ঠিক এই সময়ে এই ধরনের অধিকারগুলো না থাকা। সুতরাং সেই দিক থেকেও রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ নরেন্দ্র করেছেন, আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা তদন্ত অতি অনতি বিলম্বে শুরু হয়ে যাওয়া উচিত। এই লোকগুলো দেশ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা শুরু করার আগেই সেটি করা উচিত। অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে ডক্টর নুরুন নবী। যেটি বলছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল, যে কথাগুলো যে বিএনপি তাদের
ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যে সামনে যে সংসদটি বসবে এবং 12 মাস থেকে সেই সংসদ বসলে অনেকগুলো অধ্যাদেশ সেখানে উপস্থাপন হবে, বিল আকারে উঠতে হবে, অনেক কিছু আছে। তো সেই জায়গাটিতে দেখতে পাচ্ছি আমরা এই যে পুলিশ হত্যা নিয়ে, অর্থাৎ আগস্টে 24 আগস্টে যে পুলিশ হত্যা, সেই পুলিশ হত্যার বিষয়ে এখন আবার সোচ্চার হয়েছে। যখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র একটুখানি যে এটি পুনঃ তদন্ত বা তদন্তের প্রশ্ন তারা তুলেছে, যে তদন্ত হবে, সাথে সাথে দেখলাম ডক্টর ইউনূসের যারা অনুসারী বা ইউনূসের পৃষ্ঠপোষকতার যে দল এনসিপি, সেই এনসিপির আহ্বায়ক বা সভাপতি সে হুঙ্কার দিয়ে উঠল যে এইটা তো মীমাংসিত বিষয়, এটা আবার কেন আলোচনায় আসবে। পাশাপাশি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে রীতিমতো হুমকি দিয়ে বললো যে এই থানা ভাঙচুর, জ্বালাও পোড়া, এমনকি পুলিশ হত্যা, এগুলো আমরা করিনি, এগুলো করছে সব বিএনপি। তো এই অবস্থায় এখন বিএনপি কি করবে? তারা কি এটা নিয়ে কোনো আবার দ্বিধাগ্রস্ত হবে কিনা? কারণ আমরা তো দেখেছি এর আগে এই এনসিপি, এই জামাত, তাদের সঙ্গে মিলেই একসাথে পথ চলছিল। নির্বাচনের পরে ক্ষমতায় এসে কি তাদের আসলে এই ইস্যুটায় কোনো পরিবর্তন আসবে, নাকি এই হুমকি ধমকির মুখে বিএনপি আবার আগের মতোই অবস্থানে যাবে? বিএনপির অতীত ইতিহাস ভালো নয়, আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে তারা নির্বাচনে জয় হয়েছে, যেটা আগে উল্লেখ করেছি, এটা হলো কাইন্ড অফ নেসেসিটি। সেইভাবে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরে তাদের কোর্টে বল, এখন তারা যদি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে, তারা বাংলাদেশটাকে অনেক কিছু করে, অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে দেশটাকে পুনরায় একটা ডেমোক্রেটিক পন্থায় আনতে পারে। কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন যে বিএনপি সেটা করবে কিনা, তার এই কোশ্চেনটা এই জন্য আসছে যে তাদের অতীত ইতিহাস কোশ্চেনেবল, এবং বর্তমানে 10 দিনে মর্নিং শোজ দ্য ডেজ একটা কথা আছে, 10 দিনেও দেখা যাচ্ছে যে তারা কি করবে ঠিক বুঝতে পারছে না। তো যতগুলো অপরাধ ইউনূস সরকার করেছে, বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, তার মধ্যে উল্লেখযোগ্য এবং বিশেষ হলো হিউম্যান রাইটস ভায়োলেশন। এবং সেই হিউম্যান রাইটস ভায়োলেশনের সেই পাথর দিয়ে মানুষ মারা, বা একটা জীবন্ত মানুষকে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারা, এগুলো তো আছেই, সারা বিশ্বের বিবেককে মারা গিয়েছে। কিন্তু এই যে 3200 পুলিশকে হত্যা করে তাদের অনেকে লাশ গাছের সাথে বা ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, তারপরে সিরাজগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল, একটা পুলিশ ফাঁড়িতে 18-19 জন পুলিশ অফিসারকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, যেখানে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, she begged for her life, তারপরে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। যে এই যে জঘন্য অপরাধগুলো, এগুলোর কোনো মানে ক্ষমতা নাই, বিচার না করে কোনো বিবেকবান মানুষ, কোনো দায়িত্বশীল সরকার এটাকে অ্যাভয়েড করতে পারে না। তো এই সমস্ত কারণে বিএনপির উপরে দায়িত্ব এসেছে এই পুলিশ হত্যার বিচার করে। কারণ পুলিশ বাহিনী কি? রাষ্ট্রের একটি আইন শৃঙ্খলা বাহিনী, যারা সমাজে রাষ্ট্রে আইন শৃঙ্খলা তারা রক্ষা করবে। তাদেরকে যদি সন্ত্রাসীরা পুড়িয়ে মারে, 400 না 500 মতো থানা লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, 3200 পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, তাদের বিচার ইউনূস সরকার ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচার বন্ধ করেছে। এটা গ্রস হিউম্যান ভায়োলেশন, পৃথিবীর ইতিহাসে এটা কোথাও অ্যাকসেপ্টেবল হবে না। আর তারপরে এই যে যাদের পরিবারকে, যাদের যে পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে তাদের পরিবার রয়েছে, তাদের সেই পুলিশ অফিসারদের মা, ভাই, বোন, স্ত্রী, সন্তানের রয়েছে, তাদের বিচার যদি না হয় তাহলে তাদের হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। তারপরে পুলিশের মোরাল এত ডাউন হয়েছে যে তারা কোনো সঠিকভাবে কোথাও কোনো দায়িত্ব পালন করছে না। সেই জন্য এই কি বলে, তারেক জিয়া সরকারের উপরে যে দায়িত্ব, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা সমাজে ফিরিয়ে আনা। সেটা অবশ্য উল্লেখ করেছেন যে যদি মানুষের নিরাপত্তা না দেওয়া হয় রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নিরাপত্তা। সেই নিরাপত্তা শুধু জীবনের
রক্ষণাবেক্ষণই না। এই যে ব্যারিস্টার তাপস উল্লেখ করেছেন যে এই যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা, তারপরে অন্যান্য যে ফ্যাসিলিটি একজন নাগরিক হিসেবে পাওয়া, সেগুলো না দেওয়াও সেই হিউম্যান রাইটস ভায়োলেশন। তো সেই জন্য এই পুলিশ হত্যার বিচার ইমিডিয়েটলি যদি এই সরকার মনে করে যে তারা হিউম্যান রাইটসে বিশ্বাস করে, তারা দেশের আইন শৃঙ্খলা শান্তি পরিস্থিতি উন্নত করে শান্তি ফিরিয়ে আনবে, মানুষের জীবনের জানমাল রক্ষা থেকে শুরু করে জীবনের নিরাপত্তা, মহিলাদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, ঘরে এসে রেপ করেছে, তাদের যদি বিচার না হয় এবং এগুলি যদি মানে আইনের শাসন প্রতিষ্ঠা করে যদি সবার এই নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে এই সরকার ফেল করবে। মর্নিং সংবাদের যে মূল কথা আছে, তারপরে যে ঘটনাগুলো আগের সেগমেন্টে আমি উল্লেখ করেছিলাম, যে আপনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের নেতা নেত্রীকে যাদেরকে বেইলে মুক্তি দেওয়া হচ্ছে, প্রত্যেক নাগরিকের অধিকার আছে বেইল পাওয়া, সেটাকে এই 18 মাস বন্ধ করে রাখা হয়েছিল। এখন কোর্ট তাদের সর্ববুদ্ধি উদয় হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, বেল দিচ্ছে তাদেরকে। আবার রাজশাহী ডিভিশনের রেঞ্জের যে ইন্সপেক্টর, সে বলেছে যে এদেরকে আবার কোর্টে বা জেলখানাতে আবার অ্যারেস্ট করা। কিন্তু গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস বা ভায়োলেশন অফ কি বলে রুল অফ ল। তো এগুলো যদি অতি সত্তর বিএনপি সরকার ঠিক মতো কাজ না করতে পারে, দেশে আইন শৃঙ্খলা অব্যাহত থাকবে, মানুষের মধ্যে অসন্তোষ আবার বাড়বে। এই সুযোগটা নিবে সন্ত্রাসীরা। কারণ এই যে 500 থানা লুট হয়েছে, সেই অস্ত্রগুলো ওদের হাতে রয়েছে। পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে, কোনো কাস্টম চেক হয় না, সেগুলো তাদের হাতে রয়েছে। টার্কির থেকে অস্ত্র এসেছে। তো সবকিছু মিলে বিএনপির কোর্টে বল, তারা যদি সঠিকভাবে শাসন না করতে পারে, তাহলে দেশে তাদের ভাগ্যেও খারাপ খবর আছে, দেশের জন্য খুব সংকটের সৃষ্টি হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার তাপস কান্তি বল। আপনার কাছে একটু যেতে চাই, সেটা হচ্ছে যে এই শুরুতেই আমরা যদি অনেক সময় আছে না যে লক্ষণ দেখেই বোঝা যায় যে আসলে কি হবে। এখন এই কয়েকদিনের মধ্যে যে জিনিসগুলো যে আমরা দেখলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তাকে পরিবর্তন করা হলো, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে। তারপরেও সেই আদালতে আবার শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো। অন্যদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে মামলার রায়ের অনুযায়ী ইন্টারপোলে তার তালিকা পাঠানোর কথা বলা হচ্ছে। অন্যদিকে আবার দেখলাম বিডিআর হত্যা দিবসে বা গত 25 ফেব্রুয়ারি সেইখানে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি খুঁজে ফজলুর রহমানের প্রতিবেদন থেকে তিনি উল্লেখ করলেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিচারের সুপারিশ আসছে, আমরা এটাও আমাদের সরকার দেখবে, বিবেচনা করবে। তার মানে এই আইনের শাসনের কথা বললেন তারেক রহমান। তাহলে তো ডক্টর ইউনূস যেই পথে গিয়েছিল আওয়ামী লীগকে নিধন করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে যে পদক্ষেপ, সেটাই তো একটু সিমটমটা দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে সেদিকেই যাচ্ছে। আপনার কি বিশ্লেষণ? ভাই, আমি অন্যদের কথা বলতে পারবো না। যদি কেউ তারেক রহমানকে বিশ্বাস করে থাকে, হ্যাঁ, আমি সরি টু মানে ইউজ দ্য টার্ম, যে তাদেরকে আমি মানে বোকার স্বর্গে তারা বসবাস করছে বলা ছাড়া আমার আসলে বলার কিছু থাকবে না। হ্যাঁ, সে যখন বলেছে যে আই হ্যাভ আ প্ল্যান, তারপর পিছন থেকে বলে দিচ্ছে উই, সেটা বলেছে। কিন্তু যেদিন নির্বাচন জেতার পরে যেদিন তিনি ওই সংবাদ সম্মেলনে গেলেন, সেদিন আর তিনি একবারের জন্য উই বা আমরা এই শব্দটা ব্যবহার করেন নাই। আপনি প্রেস কনফারেন্সটা ভালো করে শুনলে দেখতে পাবেন, সেখানে উনি বলেছেন আই হ্যাভ আই অ্যান্ড আমি, সবকিছু যে আমি বলেছি কোনো জায়গায় কোনো নির্বাচনী মিছিল হবে না, হ্যাঁ, আমরা না কিন্তু। হ্যাঁ, তো সেইখানে তিনি তার পিতা যেভাবে করেছেন, ইউনূস যেভাবে করেছেন, তারা 1991 সালে বা পরবর্তীতে 2001 সালে সরকারে এসে যে কাজগুলো করেছেন,
এর বাইরে তো তিনি, সবাই একটা এক্সপেকটেশন ছিল যে উনি হয়তো যুক্তরাজ্যের মতন একটা দেশে থেকে এসেছেন, হয়তো উনি নতুন কিছু শিখে এসেছেন, কিন্তু আসলে তো এর বাইরে তিনি একই ফর্মুলার বাইরে তো তিনি যাচ্ছেন না। এবং তিনি যে যাবেন না সেটা তো আমরা সবাই খুব ভালোভাবে জানি, যে বিচার বিভাগকে কলুষিত করা, রাজনীতিকরণ করা বিচার বিভাগকে, এটা তো আমরা তাদের কাছ থেকেই শিখেছি, তাই না? বিএনপি তো এই কাজটা করেছে, এবং আইনের শাসন ব্যাহত করার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো তিনি করবেন, সেটাই কিন্তু আমি মনে করি যে নুরুন্নবী ভাইয়ের হয়তো এক্সপেকটেশন ছিল, আপনার এক্সপেকটেশন ছিল, আমার এক্সপেকটেশন মানে বরাবরই ছিল যে এটাই হবে। হ্যাঁ, বহু লোক আমাকে যেমন দেশ থেকে ফোন করে জিজ্ঞেস করেছে যে আপনি দেশে কবে আসছেন, আমি বলেছি যে ভাই দেশে আসা তো প্রশ্নই আসে না, জাস্ট মানে অবজার্ভ করো তারেক রহমানকে। হ্যাঁ, আইসিটি কে যে ইউজ শুরু করেছিলেন, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কিন্তু এস্টাবলিশড হয়েছিল শুধুমাত্র 1971 সালের অপরাধগুলোর বিচার করা। বঙ্গবন্ধু এটি করেছিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে করা হয়েছিল, বিকজ এই যারা আপনি জানেন যে পাকিস্তানের যেসব যুদ্ধাপরাধীরা ছিল তাদেরকে বিচার করার জন্য এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা করা হয়েছিল, আর দেশীয় দোষকদের বিচার করার জন্য আমরা দালাল আইনটা করতে দেখেছিলাম। তো জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই দালাল আইনটা যে বাতিল করলো আপনার এই বঙ্গবন্ধু খুনিরা, সেটার সিদ্ধান্তটা উনি কন্টিনিউ করলেন, এবং এই দালালদেরকে রাজনীতিতে বিএনপির মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত করা হলো বাংলাদেশে। শুধুমাত্র ওলামাজন এসে জামাত ইসলামীর দরজাটাকে নিয়ে ওপেন করলেন, বাট মোটা দাগে স্বাধীনতা বিরোধী যেসব লোকজন ছিল তারা কিন্তু বিএনপির রাজনীতিতেই জয়েন করেছে, মাঠে ঘাটে তারা বিএনপি কাজই করেছে। এখন ইউনুস যেটা করলেন, তিনি এসে কয়েকটা অধ্যাদেশের মাধ্যমে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে এই জুলাই আগস্টের বিচার করার জন্য যে যে পরিবর্তনগুলো করা দরকার তিনি সেই পরিবর্তনগুলো তিনি করলেন, এবং সেই পরিবর্তন করার ক্ষেত্রে তাজুল বা আসিফ নজরুল তারা যা যা বলেছেন ঠিক সেই প্রেসক্রিপশন, শিশির মনির এই প্রেসক্রিপশন অনুযায়ী তারা সেই পরিবর্তনগুলো করেছেন। মাঝখান থেকে টবি ক্যাডম্যানকে তারা নিয়োগ দিয়েছিলেন, টবি ক্যাডম্যান হয়তো ভাষাগত কিছু ত্রুটি ঠিক করে দিয়েছে, এর বাইরে আমি মনে করি না যে আর কিছু হয়েছে। ঠিক এই কারণেই আইসিটিটাকে যদি আমরা একটা মডেল টেস্ট হিসেবে দেখি, লিটমাস টেস্টের মতন করে, তাহলে আপনি পুরো জায়গার অন্য জায়গাগুলোর চিত্রটা আপনি পাবেন। বিচারক বসিয়েছে নিজেদের জামাতের লোকজন, প্রসিকিউটর বসিয়েছে জামাতের লোকজন, এবং এরপরে প্রসিকিউটর পরিবর্তন করে বিএনপির লোকজন এখন বসানো হবে। হ্যাঁ, যা বিচারপতি হয়তো চেঞ্জ হয়ে যাবেন, সেখানে নতুন ভাবে হয়তো বিএনপির বিচারকরা আসবেন এবং তারা বিএনপির পারপাসে সার্ভ করবেন। ইতিমধ্যে আমাদের সুপ্রিম কোর্টে তো আমরা দেখছি যে জাজ সাহেবরা কিছু কিছু মামলায় তারা জামিন দিচ্ছেন, অবশ্যই সেটা সরকারের মানে ইশারাতেই জামিনটা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইবি, তাকে জামিন দেওয়া হচ্ছে, কক্সবাজারের এমপি ববি, তাকে জামিন দেওয়া হয়েছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই জামিনটা দেওয়ার ক্ষেত্রে নুরুন্নবী ভাই যে রাজশাহী পুলিশের যে চিঠিটা রেফারেন্সটা দিলেন, সেই রেফারেন্সটার কথা একটু মনে করেন, সেখানে লাইনটাতে বলা হয়েছে যে তাদেরকেই জামিন দেওয়া হবে যাদের সাংগঠনিক ক্ষমতা নাই, একটা মিছিল বা কোনো কিছু করার সাংগঠনিক ক্ষমতা নেই, কথাটা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ববিকে সেইভাবে জামিন দেওয়া হচ্ছে, যেহেতু মানে আমরা তো ববির প্রোফাইলটা জানি, আমি ওটা ভেঙে বললাম না। কিন্তু আইবি যেহেতু সেখানে একটা দ্বন্দ্ব আছে, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের মধ্যে যেহেতু দ্বন্দ্ব আছে, সুতরাং আইবি গিয়েই কি কতটা সেখানে অ্যাক্টিভ পারফরমেন্স দেখাতে পারবেন আওয়ামী লীগের পক্ষে, সেটি নিয়ে মানে দ্বিধা থাকার কারণে তাকে জামিনটা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু শাহরিয়ার কবিরকে জামিন দেওয়া হচ্ছে না কেন? কারণ শাহরিয়ার কবিরকে জামিন যখনই দেওয়া হবে, সাথে সাথে তো নির্মূল কমিটি অ্যাক্টিভ হয়ে যাবে, নির্মূল কমিটি তো রাস্তায় নেমে যাবে। যখন হাসানুল হক ইনুকে জামিন দেওয়া হবে, সাথে সাথে তো জাসদ রাস্তায় নেমে যাবে। তো জাসদকে তো তারা মানে কন্ট্রোল করতে পারবে না। মেনন ভাইকে জামিন দেওয়া মানেই হচ্ছে যে আপনার ওয়ার্কার্স পার্টি এখন যেভাবে নীরবতা পালন করছে সেটি তারা পালন করবে না। সুতরাং এই জিনিসগুলো তারা ভেবে ভেবে কিন্তু আগাচ্ছেন। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আমি মনে করি যে আইসিটির যে যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশগুলো যখন এই পার্লামেন্টে উঠানো হবে, তখন বিএনপিকে অবশ্যই একটু আয়নায় নিজেদের চেহারা দেখে নিতে হবে যে এই অধ্যাদেশগুলো কিন্তু একদিন আমাদের বিরুদ্ধে জামাত ব্যবহার করবে এবং করবেই। ঠিক আছে, সুতরাং এই অধ্যাদেশগুলো অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তাদেরকে ভাবতে হবে এবং
এবং এই অধ্যাদেশগুলো শুধুমাত্র পেনাল কোড মানে এই আইসিটি অধ্যাদেশ না, এমনকি পেনাল কোডের কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে। সেগুলো আমি মনে করি যে অবশ্যই বিএনপি বিশ্লেষণ করে দেখবে যে এগুলো তাদের জন্য আসলে কণ্ঠপাতীয় একটা রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছে ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। বিএনপির এবারের পার্লামেন্ট মানে এবারের নির্বাচনে আমি মনে করি যে বিএনপি কে যদি আপনি বিশ্লেষণ করেন, সবচেয়ে বেশি হচ্ছে ব্যবসায়ী তাদের মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে, এবং এর মধ্যে অনেকেই কিন্তু প্রবাসী, যেহেতু এর মধ্যে তারা তারেক রহমানের কাছাকাছি আসতে পেরেছিলেন এই যুক্তরাজ্যে তার প্রবাস জীবনের সময়, সেই জন্য তারা অনেকেই বিদেশি। আবার অনেকে দেশি যারা মানে রাস্তায় সক্রিয় ছিলেন, ব্যবসায়ী হলেও তাদেরকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে, জিতিয়ে নিয়ে আসা হয়েছে। এবং এর সবচেয়ে বড় উদাহরণ তো আমরা দেখতেই পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিতে গিয়ে তাকে ব্যবসায়ীকে চুজ করতে হয়েছে, যেহেতু তার দলে এখন ব্যবসায়ীদের প্রভাবটা বেশি। দ্বিতীয় যে জিনিসটার প্রভাব তার দলে আছে সেটা কিন্তু প্রচুর, মানে প্রচুর না, নাম্বারে অনেক ফারাক আছে, কিন্তু তারপরেও মানে প্রায় 15 থেকে 20 জন আইনজীবী কিন্তু তাদের এখানে এবারে ইলেকশনে জিতে এসছেন বিভিন্ন জায়গা থেকে। এই যে 15 থেকে 20 জন আইনজীবী জিতে এসছেন, এই আইনজীবীদেরকে কিন্তু তাদের ব্যবহার করতে হবে। এই আইনজীবীরা কিন্তু